জনাব ডক্টর সুদীপ্ত বিশ্বাস জয়কে মঞ্চে তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি 46তম বিসিএস প্রাণী সম্পদ বিভাগ হতে সুপারিশকৃত। সম্মানিত জনাব ডক্টর সুদীপ্ত বিশ্বাস জয় বক্তব্য রাখছেন। আমি আসলে বেশি কিছু বলবো না, কারণ আমার কিছু কথা বলবো যেটা হচ্ছে আমার অনুভূতি। তো আমার কিছু অনুভূতির ভিতর আমার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল আমার বাবা। আমি যখন ক্লাস 3-তে পড়ে পড়তাম, ওই সময় আমি বই নিয়ে বসতাম সচরাচর সব স্টুডেন্টদের মতোই। তো আমার পড়া শেষ হয়ে যেত। আমার বাবা বলতেন যে, আমি বলতাম পড়া শেষ, বাবা আমার পড়া শেষ। বাবা বলতেন আমার এলাকার ভাষায় বলি যে, পড়বি তাই পড়বি, কি পড়বি জানি না। তো আমি পড়তাম, বাবা আমি খুবই বাধ্য ছেলে ছিলাম, আমি পড়তাম। তো বাবা কেন যে কথাটা বলেছিলেন, তো আমি এখন ফিল করি উনি মেইনলি পরিশ্রম করার যে প্রবণতা, আমার যে পরিশ্রম করার যে একটা কনফিডেন্স, এটা সৃষ্টি করার জন্য বাবা আমাকে বলেছিলেন। আমি বাবাকে চিরকৃতজ্ঞ। আমি যখন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হই, আমি আমার বাবাকে ফোন করে জানাই, তারপর আমি মাকে ফোন করে জানাই। আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমার এক শিক্ষক, উনি হচ্ছে আমাকে বলেছিলেন যে, জয় তুমি তো অনেক ডেডিকেটেড, তো অনেক পড়াশোনা করো, তো তোমার প্ল্যান বি কি? তো আমার কিছু ছিল, প্রিন্সিপাল ছিল, নো অল্টারনেটিভস। আমি কোনো অল্টারনেটিভস রাখি নাই, এবং আমি স্যারকে বলেছি স্যার আমার কোনো প্ল্যান বি নেই। তো বলে যে, তুমি তো লাইভ স্টক ক্যাডারে, মানে লাইভ স্টকে পরীক্ষা দিবা, তো সেক্ষেত্রে তো লাইভ স্টকে তো সিট কম থাকে, তো যদি সিট কম থাকে তাহলে তুমি কি করবা? তো বলবো স্যার লাইভ স্টকে সিট যদি কম থাকে তাহলে আমি রিকমেন্ডেড হবো। বলো যে 10টা সিট থাকে তাহলে তুমি কি করবা? আমি বলি স্যার আমি থাকবো। যদি বলে 1টা সিট থাকে তাহলে কি করবা? আমি বলি স্যার আমি থাকবো। আমি স্যারের কথা রাখতে পেরেছি, আমি লাইভ স্টকে প্রথম বিস্তার অর্জন করেছি। আমার খুবই ভালো লাগে এটা, মানে আমার আসলে অনুভূতি, আসলে স্যারের কাছে গিয়ে আমি কান্না করে ফেলছি সেদিন। আমি আসলে স্যার আমার প্ল্যানই ছিল লাইভ স্টকে আসা, কারণ আমি হচ্ছে সরকারি টাকা খরচ করে লাইভ স্টকে পড়াশোনা করছি, আমাকে সরকার আমার পিছনে অনেক খরচ করছে। তো সেক্ষেত্রে আমার ভিশন থেকে আমি লাইভ স্টকে আসি, আমি গর্বিত এবং স্যাটিসফাইড। তো আমার কাছে যেটা মনে হয় যে বিসিএস ক্যাডার হওয়ার জন্য 3টা জিনিস লাগে। এক হচ্ছে পরিশ্রম, 2 হচ্ছে স্মার্টনেস, আর 3 হচ্ছে সৃষ্টিকর্তার রহমত। তো এই 3টা যদি একই সাথে অ্যালাইন হয় তাহলে আসলে ঠেকানোর কেউ নাই, তো আমি এটা মনে করি। তো বিসিএস কনফিডেন্সের সাথে আমার হচ্ছে না, প্রিলিমিনারির পর থেকে কনফিডেন্স, আমার ভিতরে কনফিডেন্স জমেছে, যেটা আমি মনে করি। কারণ হচ্ছে আমি সোহাগ ভাই আছেন, আমি সোহাগ ভাই ওখানে যাইতাম কনফিডেন্সে গাজীপুর শাখায়। তো আমি প্রিলিমিনারির যে ওরা যে ফাইনাল মডেল টেস্টটা নিত, তো ফাইনাল মডেল টেস্টে আমি হচ্ছে পার্টিসিপেট করি। তখন অল বাংলাদেশের যে মেধা তালিকা আমি মানে 2য় স্থানে ছিলাম। তো আমার কাছে যখন মনে হলো যে যদি একজনও ক্যাডার হয় তো আমি হব, আমি যে ক্যাডারই হই। তো তারপর থেকে কনফিডেন্সে আমি লিখিততে ভর্তি হই, লিখিত ক্লাস করি। তো তারপর থেকে কনফিডেন্সে রেগুলার পরীক্ষা দেই। তো 47তম বিসিএস আমরা আমাদের যারা একই সাথে সুপারিশপ্রাপ্ত হয়েছে আমরা অনেক সময় পেয়েছি, প্রায় 1 বছরের উপরে। তো আমি কনফিডেন্সের সাথে সবসময় ছিলাম। তো কনফিডেন্সের যে প্রশ্ন কাঠামো, কনফিডেন্সের যে কোশ্চেন প্যাটার্ন, তো আর যে পরীক্ষার যে একটা ধারাবাহিকতা, এটা আমাকে অনেক হেল্প করছে। তো আসলে কনফিডেন্স আর কিছু না, কনফিডেন্স হচ্ছে আমার কনফিডেন্স দেওয়ার কারিগর। তো আমি মহান প্রতিষ্ঠানের দীর্ঘায়ু এবং হচ্ছে কনফিডেন্স যাতে আরো এগিয়ে যেতে পারে, এবং এত এগিয়ে যেতে পারে যেখান থেকে তাকে দেখা যায় না, আর শোনা যায় না, শুধু দেখা যাবে। তো আমি কনফিডেন্সের দীর্ঘায়ু কামনা এবং হচ্ছে সবার সুস্বাস্থ্য, সমৃদ্ধি, অগ্রগতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।